আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নতুন একটা জিনিস শিখতে যাচ্ছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেল টেকনোলজিস্ট, ডিপ্লোমা এবং বিএসসি উভয়ের জন্য। এমনকি এটা বাইরের দেশে যে লাইসেন্স পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলোতে এখান থেকে হিউজ পরিমাণ প্রশ্ন আসে। বাইরের দেশে পরীক্ষা যেমন দুবাই হেলথ অথরিটি, এরপর হচ্ছে সৌদি, এরপর হচ্ছে এএসসিপি, এই বড় বড় পরীক্ষাতে এগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আমরা আজকে একটা ব্লাড ব্যাংকের টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ব্লাড ডোনার ক্রাইটেরিয়া, হচ্ছে ডোনার সিলেকশন ক্রাইটেরিয়া সম্পর্কে আমরা আজকে বিস্তারিত পড়বো। এখান থেকে অনেক কোশ্চেন হয়। আজকে আমার এই ভিডিওটা যাদের ধৈর্য আছে, যারা শিখতে চায় শুধু তাদের জন্যই। এটা আসলে কোনো বিনোদনের জন্য নয়, জাস্ট জ্ঞান শেয়ার করা, এবং এখান থেকে আমরা যেন শিখতে পারি। যে কোনো চাকরি পরীক্ষায়, যে কোনো একাডেমিক পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলে আমরা পারবো, এমন ভাবে আমরা শিখবো। তো চলো শুরু করি। আর যারা তাড়াহুড়া হয়েছে রিলস থেকে অবশ্য, তাদের এই ভিডিওটা দেখার দরকার নাই। আমরা আজকে আমাদের এই পড়াটাকে আমরা চারটি অংশে ভাগ করেছি। হ্যাঁ, চারটি অংশে ভাগের 1 নম্বর ভাগ থাকবে হচ্ছে জেনারেল এলিজিবিলিটি, এরপর থাকবে হচ্ছে হিমোগ্লোবিনের পয়েন্ট, এরপর থাকবে টেম্পোরারি ডিফারেল আমরা বিস্তারিত জানবো। এরপর আমরা থাকবে হচ্ছে 5 নম্বর থাকবে হচ্ছে পার্মানেন্ট ডিফারেন্ট। এইসব জিনিসগুলো আমরা আজকে বিস্তারিত জানবো। চলো 1 নম্বর পার্ট ওয়ানে রয়েছে জেনারেল এলিজিবিলিটি, অর্থাৎ সর্বপ্রথম ব্যক্তিটাকে যেসব যোগ্যতা আসলে থাকতে হবে। 1 নম্বর রয়েছে এজ বাইরের দেশের অনুযায়ী অ্যাকর্ডিং টু এএবিবি, এটা হচ্ছে 17 থেকে 66 বছর পর্যন্ত রক্ত দিতে পারবে। তবে রেগুলার ডোনার হলে ও 70 বছর পর্যন্ত দিতে পারে। কিন্তু এটা আসলে বাংলাদেশের জন্য নয়, আমাদের 50 বছর হলেই বুড়ো হয়ে যায়। হ্যাঁ, তো আমাদের বাংলাদেশের সিস্টেম অনুযায়ী 18 থেকে এই 40-45 হতে হবে, এরকম আর কি। তো আমরা জানবো এই স্ট্যান্ডার্ডটা, সেটা হচ্ছে 17 থেকে 66 ইয়ার্স পর্যন্ত, এবং রেগুলার যদি হয় সে 70 ইয়ার্স পর্যন্ত ব্লাড ডোনেশন করতে পারবে। 1 নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বর হচ্ছে মেল এবং ফিমেল উভয়ে দিতে পারবে যদি সে অন্যান্য ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করে। এরপর হচ্ছে ওয়েট, মিনিমাম ওয়েট হতে হবে ডোনারের, মিনিমাম ওয়েট হতে হবে 50 কেজি, অর্থাৎ 110 পাউন্ড হতে হবে। এটা হচ্ছে মিনিমাম। এরপর হচ্ছে ম্যাক্সিমাম হতে পারে, ওটা কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে বডি টেম্পারেচার, ডোনারটা যে সময় তার ব্লাড ডোনেশন করবে এই সময় তার বডি টেম্পারেচার থাকতে হবে 37.5 সেন্টিগ্রেড অথবা 99.5 ফারেনহাইট। তার পালস, তার পালস দেখতে হবে, তার পালস 50 থেকে 100 বিট পার মিনিট থাকতে হবে। এরপর হচ্ছে ব্লাড প্রেশার আমরা জানি যে দুইটা ব্লাড প্রেশার রয়েছে, একটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, একটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 90 থেকে 180 এইজি থাকতে হবে, এবং ডায়াস্টোলিক প্রেশার অবশ্যই 50 থেকে 100-র মধ্যে থাকতে হবে। এবং তার হচ্ছে নো অ্যাক্টিভ ইনফেকশন, যেমন তার হচ্ছে কোল্ড, কফ, ফিভার, সর থ্রোট, এগুলো থাকা যাবে না। তাহলে এগুলো আমরা যে শিখলাম, 1 নম্বর এজ, 2 নম্বর জেন্ডার, 3 নম্বর হচ্ছে টাইম, টেম্পারেচার, 4 নম্বর হচ্ছে পালস, 5 নম্বর বিপি, 6 নম্বর হচ্ছে জেনারেল হেলথ। এগুলো সবই হচ্ছে জেনারেল এলিজিবিলিটি অফ ডোনার সিলেকশন। তো এই পার্ট আমাদের 1 শেষ হলো। আমরা এখন যাব পার্ট 2তে হচ্ছে হিমোগ্লোবিন এবং পিসিটি, অর্থাৎ হেমাটোক্রিট।
স্বাভাবিক ডোনার, মেল ডোনারের ক্ষেত্রে তাকে অবশ্যই 13-র উপর হতে হবে। তাহলে আমাদের বাংলাদেশ অনুযায়ী বা বাইরের দেশ অনুযায়ী 13 থেকে 18, 18.5 পর্যন্ত গ্রাম পার ডেসিলিটার পর্যন্ত হতে পারে, এবং তার হেমাটোক্রিট গ্রেটার দ্যান অর ইকুইভ্যালেন্ট 39% থাকতে হবে। তবে আবার একটা রোগ রয়েছে, যে রোগটাকে বলে আমরা জানতে পারি যে পলিসাইথেমিয়া, সেটা কিন্তু 21, 22, 23 হয়। অর্থাৎ পলিসাইথেমিয়া পেশেন্ট আমরা ব্লাড নিতে পারবো না, তার হিমোগ্লোবিন যতই থাকুক। অর্থাৎ নর্মাল একজন ডোনারে 13 থেকে 18.5 গ্রাম পার ডেসিলিটার হিমোগ্লোবিন থাকলে সে দিতে পারবে। এটা হচ্ছে মেল ডোনার। ফিমেল ডোনারের ক্ষেত্রে তাকে অবশ্যই ইকুইভ্যালেন্ট অর গ্রেটার দ্যান 12.5 থাকতে হবে। যদি এর নিচে থাকে তাহলে কি ডোনার মে বি অ্যানিমিক, ব্লাড ইজ নট সুইটেবল ফর পেশেন্ট ট্রান্সফিউশন। ওকে, আমার পার্টটা শেষ করলাম। এখন আমরা যাব খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে, সেটা হচ্ছে পার্ট 3, টেম্পোরারি ডিফারেল। অর্থাৎ কিছু ইন্টারভেল থাকবে, এই ইন্টারভেল অনুযায়ী পেশেন্ট দিতে পারবে। তাহলে 1 নম্বর আমরা জানি হচ্ছে ডিজিজ এবং ইনফেকশন। ডিজিজ অ্যান্ড ইনফেকশন সবচেয়ে যেটা বেশি আসে ম্যালেরিয়া। ম্যালেরিয়া যদি কোনো ডোনার এন্ডেমিক এরিয়াতে ঘুরে আসে, সে 3 বছর পর্যন্ত দিতে পারবে না। হ্যাঁ, কারণ সে এফেক্টেড হয়েছে কিনা সেটা বোঝা খুব কষ্ট, এই জন্য তাকে এতদূর পর্যন্ত 3 বছর পর্যন্ত সে ব্লাড দিতে পারবে না। এরপর হচ্ছে সিফিলিস। সিফিলিসটা যেমন ট্রিপোনিও প্যালিডিয়াম হেমাগ্লুটিনেশন হয়, ট্রিপোনিও প্যালিডিয়াম ব্যাকটেরিয়া যেটা হয় সিফিলিস, এটা হচ্ছে 12 মাস আফটার কমপ্লিট ট্রিটমেন্ট। অর্থাৎ সিফিলিস কারো হওয়ার পরে এটা চিকিৎসা শেষ করার 12 মাস পরে কে দিতে পারবে, সে রক্ত দিতে পারবে। এবং টিবি অর্থাৎ টিউবারকুলোসিস হচ্ছে তার ফুল ট্রিটমেন্ট কমপ্লিট করার 2 বছর পর দিতে পারবে। আমি আবার বলছি, কারো যদি যক্ষা হয়, সে ফুল কোর্স ফুল ট্রিটমেন্ট করার 2 বছর পর রক্ত দিতে পারবে। এখন আসি ডেঙ্গু এবং ফিভার। ডেঙ্গু ফিভার এবং টাইফয়েড ফিভার, এটা হচ্ছে ভালো হওয়ার, অর্থাৎ ভালো হওয়ার 6 মাস পরে রক্ত দিতে পারবে। ডেঙ্গু ফিভার এবং টাইফয়েড ফিভার ভালো হওয়ার পর 6 মাস পর, ভালো হওয়ার 6 মাস পর সে রক্ত দিতে পারবে। এরপর হচ্ছে আমার যে সর্দি কাশি লেগে থাকে, কমন কোল্ড। কমন কোল্ড হচ্ছে ভালো হওয়ার 7 দিন পর দিতে পারবে। আর হচ্ছে প্রেগনেন্সি, যদিও এটা ডিজিজ কনজেশন নয়, তারপরেও এটা হচ্ছে ডেলিভারি হওয়ার 6 সপ্তাহ পরে রক্ত দিতে পারবে। এখন রক্ত দিতে পারবে কোন মাদার? যেসব মাদাররা আসলে ব্রেস্ট ফিডিং করার না, এইসব মাদারেরা ডেলিভারি 6 মাস পর রক্ত দিতে পারবেন। কিন্তু যেসব মাদারেরা তাদের বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করান, তারা এই ব্রেস্ট ফিডিং পিরিয়ডটা শেষ হওয়ার পরে রক্ত দিতে পারবে। এখন আমরা আসি সার্জারি এবং মেডিকেল প্রসিডিউর। অর্থাৎ যদি কোনো ডোনারের মেজর সার্জারি হয়, যেমন হার্ট সার্জারি, অ্যাবডোমেনের কোনো সমস্যা থাকলে, অর্থাৎ মেজর সার্জারি, তাহলে তাকে অবশ্যই 4 থেকে 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর সে রক্ত দিতে পারবে। মাইনর সার্জারি যেমন টনসিলেক্টমি অথবা দাঁত উপড়ানো, এগুলো যদি হয়, সে 1 মাস পরে রক্ত দিতে পারবে। এখন ব্লাড ট্রান্সফিউশন, কোনো ডোনার যদি নিজেই ব্লাড ট্রান্সফিউশন নেয়, তাকে অবশ্যই 6 থেকে 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এ রিস্ক অফ ভাইরাল ইনকিউবেশন, অর্থাৎ ট্রান্সফিউশনের মাধ্যমে যদি তার শরীরে কোনো ভাইরাস ঢোকে, সেটার লক্ষণ প্রকাশ পেতে প্রায় 1 বছর সময় লাগবে বা 6 মাস সময় লাগবে। এই জন্য কোনো ডোনার যদি রক্ত নেয়, সে মিনিমাম 6 মাস, ম্যাক্সিমাম 1 বছর পরে রক্ত দিতে পারবে। এখন আমরা আসি ভ্যাকসিন। MMR মিজেলস মাম্পস রুবেলা ভ্যাকসিন যদি কেউ নেয়, সে 4 সপ্তাহ পর রক্ত দিতে পারবে। এরপর হচ্ছে
ভ্যারিসেলা ভ্যাকসিন হচ্ছে স্মল পক্সের জন্য যে ভ্যাকসিন দেওয়া হয়, এটাও 4 সপ্তাহ পর সে নিতে পারবে। এরপর হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন, এটা 2 সপ্তাহ পর দিতে পারবে নেওয়ার। এরপর হচ্ছে র্যাবিস ভ্যাকসিন, সেটা হচ্ছে 2 সপ্তাহ পর দিতে পারবে। এখানে একটু কথা রয়েছে, যদি কাউকে কামড় দেয়, র্যাবিস এলিমেন্ট যেমন কুকুর, বিজি, শিয়াল, এগুলো যদি কামড় দেয়, কামড় দেওয়ার পরে কিন্তু এই ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু এটা না, এটা অনেকদিন ওয়েট করতে হবে। অ্যাকচুয়ালি আমার এখন জানা নেই, তবে এটা হচ্ছে ফ্রি এক্সপোজার, ভ্যাকসিনটা নিলে 2 সপ্তাহ। এরপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, কোভিড-19, টিটানাস, এই তিনটা ভ্যাকসিনের ক্ষেত্রে, ইনফ্লুয়েঞ্জা, কোভিড-19, টিটানাস, এই ভ্যাকসিনের ক্ষেত্রে সে কোনো ডিফারেলের মধ্যে পড়বে না, সে সঙ্গে সঙ্গে রক্ত দিতে পারবে। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে মেডিকেশন, অর্থাৎ ডোনার যদি কোনো ওষুধ খায় বা ওষুধ নেয়, বা কোনো কারণে যদি ওষুধ পায়, তাহলে তার ইন্টারভেল টাইমটা কেমন হবে। সবচাইতে বেশি যেটা হয় মানুষের হার্টের সমস্যা, অন্যান্য সমস্যার কারণে অ্যাসপিরিনটা খায়। অ্যাসপিরিনটা হচ্ছে লাস্ট ডোজের 2 দিন পর সে রক্ত দিতে পারবে। অর্থাৎ কোনো ডোনার জন্য অ্যাসপিরিন নেয়, তার যে ডোজটা শেষ হয়েছে, শেষ ডোজে 2 দিন পর সে রক্ত দিতে পারবে। এরপর হচ্ছে ফ্লাভিক্স। ফ্লাভিক্স যে মেডিসিনটা রয়েছে, এটার লাস্ট ডোজের 7 ডেজ পর সে রক্ত দিতে পারবে। এরপর হচ্ছে ওয়ারফারিন। ওয়ারফারিনেও 14 দিন, অর্থাৎ লাস্ট ডোজ যে ছিল তার লাস্ট ডোজে 14 দিন পর সে রক্ত দিতে পারবে। এরপর রয়েছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক যদি কোনো ডোনার নেয়, তাহলে তাকে অবশ্যই 7 থেকে 10 দিন, অর্থাৎ যে ডোজ আজকে কমপ্লিট হলো, আজকে থেকে 7 থেকে 10 দিন পর সে রক্ত দেওয়ার জন্য আসলে উপযোগী হবে। এরপর রয়েছে একটা মেডিসিন, সেটা হচ্ছে আইসো আইসোটেটিনিয়ন। আইসোটেটিনিয়নটা হচ্ছে একমি চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, যেটা ব্যবহার করার যে লাস্ট ডোজ তার 1 মাস পরে সে রক্ত দিতে পারবে। এইটা গেল আমাদের মেডিকেশন, অর্থাৎ যেসব মেডিসিন খেলে তাকে ওয়েট করতে হবে রক্ত দেওয়ার জন্য, সেটা গেল। এখন যেমন বিহেভিয়ার ও লাইফস্টাইল, এটা আমি একদিন শুনছিলাম যে আসলে রোনালদো হয়তো টাটু করে না। আমাকে কে যেন বলেছিল কেন করে না, কারণ সে প্রতিনিয়ত রক্তদান করে। ও আচ্ছা, তাহলে হচ্ছে যদি টাটু করে, শরীরে যে টাটু করে, বিভিন্ন টাটু গুলো করে অথবা বডি পিয়ারিং করে, যদি নন স্টেরাইল কন্ডিশনে এটা করা হয়, তাহলে সে 12 মাস, অর্থাৎ 1 বছর রক্ত দিতে পারবে না। কিন্তু এখন তো আধুনিক যুগ, মডার্ন যুগ, এই জন্য যে যারা টাটু করে তারা কিন্তু স্টেরাইল পরিবেশে টাটু করে, এবং এগুলোর আবার লাইসেন্স রয়েছে। তাহলে যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স রয়েছে এবং স্টেরাইল ফ্যাসিলিটি রয়েছে, সেই সব প্রতিষ্ঠান থেকে টাটু করলে তাকে 3 মাস কমপক্ষে ওয়েট করতে হবে। এরপর রয়েছে হচ্ছে হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ার। এইসব মানুষগুলা যাদের হচ্ছে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার রয়েছে, তাদের ক্ষেত্রে বাদ দেওয়ার 1 বছর পর সে রক্ত দিতে পারবে। এই ছিল আমাদের টেম্পোরারি ডিফারেল, বা যারা কিছু বিরতির পর ব্লাড দিতে পারবে তাদের ক্রাইটেরিয়া। এখন আমরা জানবো কিছু পার্মানেন্ট ডিফারেল, যারা আসলে একবার এই রোগগুলো হলে সে কখনই রক্ত দিতে পারবে না। তাহলে চলুন, এইচআইভি, হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস 1 and 2, এইটার যদি অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি কোনোটাই যদি শরীরে পাওয়া যায়, সে আসলে পার্মানেন্ট ডিফারেলের মধ্যে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ সে কখনোই রক্ত দিতে পারবে না। এরপর রয়েছে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। হেপাটাইটিস বি এর এইচবিএস এজি এবং অ্যান্টি এইচবিসি, অর্থাৎ সারফেক্স অ্যান্টিজেন এবং কোর অ্যান্টিজেন, যেটাই পাওয়া যাক না কেন, সে পার্মানেন্ট ডিফারেল, সে আর কখনো রক্ত দিতে পারবে না। ঠিক হেপাটাইটিস সি ভাইরাসের এই অ্যান্টি এইচসিভি পজিটিভ হলে সে পার্মানেন্ট ডিফারেল হয়ে যাবে, সে আর কখনো রক্ত দিতে
পারবে না। এরপর রয়েছে ম্যালিগন্যান্ট কন্ডিশন, অর্থাৎ কোনো ডোনারের যদি মরণঘাতী ক্যান্সার আক্রান্ত হয়, সে আর কখনো রক্ত দিতে পারবে না। তবে একটা ক্যান্সার আছে, সেটা বাদে আমি বলতেছি। তাহলে যদি লিউকোমিয়া অথবা লিম্ফোমা হয়, যেটা ব্লাড এবং লিম্ফেটিক ক্যান্সার, সে কখনোই রক্ত দিতে পারবে না। যদি ব্রেস্ট, লাংস এবং কোলন ক্যান্সার হয় এবং এটা নর্মাল ফেজে থাকুক অথবা মেটাস্ট্যাটিক ফেজে থাকুক, এটা কখনোই রক্ত দিতে পারবে না। এটা হচ্ছে পারমানেন্ট ডিফারেন্ট। শুধু বাজাল সেল স্কিন ক্যান্সার, এইটা হচ্ছে ব্যতিক্রম। এটা হলো সে সম্ভবত রক্ত দিতে পারবে, এটা একটা এক্সেপশনাল ক্যান্সার। এরপর রয়েছে ব্লাড অ্যান্ড অটোইমিউন ডিজিজ। কিছু ব্লাড এবং অটোইমিউন ডিজিজ রয়েছে, যেসব ডোনার গুলো কখনোই রক্ত দিতে পারে না, এটা পার্মানেন্ট ডিফারের মধ্যে পড়ে। এর মধ্যে প্রধানতম হচ্ছে হিমোফিলিয়া এ এবং বি, ব্লিডিং ডিসঅর্ডার পেশেন্ট, ভন ওয়েলবেন ডিসঅর্ডার, ক্লোটিং ডিসঅর্ডার পেশেন্ট, সিকেল সেল ডিজিজ এবং থ্যালাসেমিয়া মেজর এবং অটোইমিউনে হেমোলাইটিক এনিমিয়া। এইসব পেশেন্ট গুলায় আসলে পার্মানেন্ট ডোনারেল, তারা কখনোই রক্ত দিতে পারে না। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়, যে ডোনার সিলেকশন ক্রাইটেরিয়া। আমি সাধ্যমতো যথাসাধ্য ডকুমেন্ট কালেকশন করে এই ভিডিওটা বানানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটা আপনাদের উপকারে মনে হয়, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন একটা শেয়ার দিয়ে। আর যদি কোনো পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। আমি সেই অনুযায়ী পরবর্তী আরো সুন্দর সুন্দর ভিডিওগুলো বানাবো এবং শিক্ষণীয় বিষয়, যারা বিশেষ করে বিদেশে যেতে চায়, বিশেষ করে যারা দেশের বাইরে লাইসেন্স এক্সাম দিতে চায়, দুঃখজনক ভাবে সত্য যে বাংলাদেশে আসলে নার্স এবং ডাক্তার ছাড়া আসলে কারো লাইসেন্স নেই, কিন্তু অন্য দেশে মেডিকেল টেকনোলজি এবং মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সেস এর লাইসেন্স এক্সাম দিয়ে চাকরি নিতে হয়। তারা আমার এই ভিডিওগুলো দেখতে পারেন। আমি এগুলোর ধারাবাহিক সিরিজ আকারে আমি ভিডিওগুলো করব। তো যারা আমার সাথে থাকতে চায়, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাদেরকে যদি উপকারে মনে হয়, তাহলে শেয়ার করে দিবেন এবং যদি সুন্দর এবং কোনো মতামত থাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।